তোমাদের। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কে গো? আমি বলেছিলাম বড় ব্যবসায়ী, না বলেছিলাম? তাই না? এই ব্যবসাটা তোমরা যদি চাও বিরাট হয়ে যাবে। কি করে বলো দিদি? 4 আনার কালি, 4 আনার পেন আর 4 আনার কাগজ, তা নিয়ে কোটি কোটি টাকা আজও পর্যন্ত তিনি পান। একে রয়্যালটি বলে। কিন্তু মজার ব্যাপার তোমরা জানো, তিনি যা লিখে গিয়েছেন সেটা আমরা সারা জীবন ধরে পড়তেই পারবো না। আর তোমরা বিদ্যালয়ে যাও, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বিদ্যালয়ে যাননি। অর্থাৎ আমরা যে প্রথাগত শিক্ষা নিই সেটা তিনি নেন নাই। তাহলে তিনি শিখেন কি করে? সেই পরিবেশটা, সেই ব্যবস্থাপনা তিনি পেয়েছিলেন। আমি তোমাদের আর একটা বিষয় বলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমাজে কোন একটা জায়গা নেই যে জায়গায় সমাজের নেই। সমাজের মধ্যে প্রচলিত কুসংস্কার দূর করে তার বিরাট ভূমিকা ছিল। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতে পারতেন? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতেন? তোমরা ছবি স্কুলে যেগুলো পড়ো, ছোটবেলা থেকে একদম বড় পর্যন্ত সব ছবি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়। তিনি স্কেচ পেন, পেন্সিল এর সাথে দুর্দর্শ ছবি আঁকেন 2500। কত বললাম আমি? তোমরা শোনো, তোমাদের শিখতে হবে। 2500 ছবি এঁকেছিলেন তিনি। বিখ্যাত ছবি এঁকেছিলেন, তার নাম ভারত মাতা। আচ্ছা, তোমরা জাতীয় সঙ্গীত শোনো তো, বলতে পারবে কে লিখেছিলেন? তাই না? জাতীয় সঙ্গীত কি গো? জনগণ মন, না? এটা আমরা গাই। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছেন, লিখেছেন। জানো তোমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত? ও আমার সোনার বাংলা। তার দুটো দেশের জাতীয় সঙ্গীত তিনি লিখলেন। আরেকটা প্রশ্ন করবো, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটা দেশের জাতীয় সঙ্গীতের ধারা আছে, যদিও তিনি এটা লিখেছিলেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। সেটা হল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা মাতা নামে জাতীয় সঙ্গীত। তাহলে কটা দেশের জাতীয় সঙ্গীত লিখেছে? কোন কোন দেশে? ইন্ডিয়া, বাংলাদেশ, না? ভারত, বাংলাদেশ। ভারতের জাতীয় সঙ্গীতের নাম জনগণ মন, তাই তো? আর বাংলাদেশে সোনার বাংলা, সোনার বাংলা। তার 10টা লাইন গাওয়া হয় ওখানে। এবার তোমরা দেখলে রবীন্দ্রনাথ ঠাকুর ছবি এঁকেছেন, তোমাদের মধ্যে সেই চিন্তাধারা তোমরা গ্রো করো। ছবি একটা খুব সুন্দর জিনিস, মনকে শান্তি দেয়, নিজের ভাবনাকে বিকশিত করে। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান লিখেছেন, না? এসেই তোমরা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আবার এখানেও গাই রবীন্দ্রসঙ্গীত। এমন একজন আছে যে গান গাইতে পারে, গান লিখতে পারে, ছবি আঁকতে পারে, সমাজ সংস্কারে। তোমরা যে ছোট ছোট গল্পগুলো বলো, সেই ছোট ছোট গল্প তার মধ্যে ছিল। তার মধ্যে সেই সময়ের সমাজ সংস্কারের বিশেষ যে ভূমিকা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন যে পশু বলি, কুসংস্কার, অন্ধত্ব, এগুলো সমাজকে প্রভাবিত করছে। সাহিত্যভাবে বিসর্জন কবিতায় তিনি তুলে ধরলেন, এগুলো নয়, এগুলোর ঊর্ধ্বে মানবতা। তাই আমরা শিখবো সেই মানবতা শিক্ষা। এবার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তৎকালীন সময়ে পণ প্রথা চালু ছিল। পণ প্রথা বোঝো তোমরা? পণ প্রথা বোঝো? কি বলতো পণ প্রথা? বিবাহে মেয়েদের দাম অনেক টাকা পয়সা দিতে হয়। এটা হলো সমাজের মারাত্মক ব্যাধি। আজকে তার আন্দোলন বিভিন্ন জায়গায় চলছে। তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর পণ প্রথার বিরুদ্ধে লিখেছিলেন দেনা পাওনা কবিতায়। তাহলে তার চিন্তাধারা সকল ক্ষেত্রে বিস্তৃত ছিল। এমন কবি, এতগুলো প্রতিভা, এতগুলো দিক আর কাউকে নেই। তোমরা ছোট্ট ছোট্ট ছেলে, ছোট্ট ছোট্ট কবিতা ভালোবাসো, সেই ছোট্ট ছোট্ট কবিতা
থেকে তিনি উপহার করেছেন। স্বাভাবিকভাবে তোমরা আজকের অনুষ্ঠানটা কথা না বলে সুন্দরভাবে বসে শুনবে। এই যে ছেলে, এই যে তুমি এমন করো না। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি বললাম বলো? ছদ্মনাম কি বললাম? বলো, জোরে বলো। তাহলে তুমি বুদ্ধিমান। তুমি গোলমাল করছো কেন? চুপ করে বসো। হ্যাঁ, ভূমি ভান্ডার। নমস্কার, আমার নাম ভূমি ভান্ডার। আমি একটি কবিতা বলতে চাই। গল্পগুলো সুবিময় বসু বইছে হাওয়া উত্তরে, গল্পগুলো উত্তরে চলছে পেটের পথরে, শীতের করে সত্তরে চিঠি জেলার মুখ ব্যথা আর কথা চাই কথা ডাকছে দেশে ডাকছে রে, বলছে দেখে হাঁটছে রে, মুখ ছেড়ে আজ উত্তরা আইডি থেকে ছোটরা কি আছে মন বলতে যায়, দেখবি যদি জলদি আয়। নমস্কার। ধন্যবাদ। তুমি শোনো শোনো শোনো, ভাই গানটা শোনো। এখান থেকে প্রশ্ন নাও, কবিগুরু চরণে নাও। এখন মাহি রাজবংশী, মাহি রাজবংশী এইখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবে। নমস্কার, আমার নাম মাহি রাজবংশী। আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া বলবো। আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে, বেলা কাটে সকাল হতে সন্ধ্যে, রোদ্রু উঠে বৃষ্টি পড়ে, গাছে বনে পাতা নড়ে, পাতা ধরে ভরে ভরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণে গানে রেখা, রেখায় রেখা দাঁড়ে রেখা, মনে ধরে কোনো নতুন গভীর চিত্ত দেখুন সঙ্গে। আচ্ছা, দেখলে এই মাইনাটা যে কবিতাটা বলবো, এটা তোমাদের কবিতা, প্রকৃতির সম্বোধনী কবিতা। নাগল যখন চষা হয় তার একটা গন্ধ হয়, যেটাকে আমরা বলি মাটির গন্ধ। অতএব কবিগুলো মাটির সঙ্গে যুক্ত ছিলেন, প্রকৃতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন আয়ুষ শাহ, নমস্কার, আমার নাম আয়ুষ সাহা। আমি একটা কবিতা বলে দিই, যার কবিতার নাম হলো ওই সেদিন দেবী। তোমা সেদিন হাটে ঘরে ঘাটে ধারে করতে গেছি খেলা, দুপুর বেলায় এমন সময় কোথা থেকে বাতাস এলো, হঠাৎ থেকে থেকে অন্ধকারে সবার দিকটা কেমন দিল ঢেকে, বলে ওরা ছুটে ফেলে ঘর, এই এসেছে ঝড়, লাগলো আমার ভারী ভালো। আয়ুষ শাহ, তুই পুষ্প নাও। আয়ুষ সাহা, তাই তো? পুষ্প নাও। আচ্ছা বলো তো, আয়ুষ শাহ যে কবিতাটা ছোট্ট করে বললো, এটা কোন সময়ের কবিতা বলতে পারবে? তোমরা শুনলে? কাল বৈশাখীর সময়ে মাঠের মধ্যে খেলা করছো, হঠাৎ মেঘ, তারপরে বৃষ্টি, ঝড়। এটা কোন সময়ে? কাল বৈশাখীর। অর্থাৎ কবিগুরু প্রকৃতিকে উপলব্ধি করে তোমাদের কথা বলেছেন। তোমরা জানো, আবার তুমি বুদ্ধিমান ছিলে, তুমি এমন করছো কেন? তুমি উঠে অন্য জায়গায় বসো, উঠে অন্য জায়গায় বসো। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কবিতা লিখতে শুরু করেছিলেন বলতে পারবে? কে বলতে পারবে? 13 বছর। কার কার 13 বছর হয়েছে? হাত তোলো তো। কার কার 13 বছর হয়েছে? 13 বছরের বেশি না, হাত তোলো। তোমরা হাত তুলছো না, তোমাদের 13 হয় নাই? গুড। দেখো, এই 13 বছর বয়সে তিনি কবিতা লিখেছিলেন। অভিলাষ। অভিলাষ মানে জানো? তোমাদের বেড়াতে যাওয়ার ইচ্ছা হয় না? সমস্ত রকম বাধা বিপত্তিকে অতিক্রম করে সমাজের কুসংস্কারকে দূর করে তার বেড়ানোর ইচ্ছা ছিল, অর্থাৎ প্রকৃতিকে উপলব্ধি করার তার ইচ্ছা ছিল। তোমরা কি জানলে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
কবিতা লিখতে শুরু করেছিলেন কত বছর বয়সে? 13 বছর। ছদ্মনাম কি? আমাদের শিখতে হবে তো, ভানু সিংহ। তোমাদের মধ্যে আর কেউ আসবে বলবে? এসো না, কেউ গান করবে? এসো 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 এসো। আমি কিন্তু 3-4টে প্রশ্ন করবো, আবার বলছি 3-4টে প্রশ্ন করবো। আজকে দুটো বিষয় আলোচিত হয়েছে, দুটো বক্তব্য রেখেছেন। আজকের দিনটা রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্ম বার্ষিকী কে বলতে পারবে? বলতে পারবে? ইয়েস। তাহলে তোমরা কি জানলে? 164তম, না? বুঝতে পারলে? 1, 2 ভানু সিংহ। বার্ষিকী আর 100, আমিও 165 হয়। এই তুমি দেখো, প্রথম জন্মগ্রহণ করছো, তাহলে এই সাথে জন্মগ্রহণ করলে, তাহলে এটা তো একদিন, এটা জন্মদিন, স্বাভাবিকভাবে এটা 165 হবে। আমিও ভুল করেছি। তাহলে 165 আর 2। কবিগুরুর ছদ্মনাম কি ছিল? ভানু সিংহ। কত বছর বয়সে কবিতা লিখতে শুরু করেছিলেন? আর প্রথম কবিতাটা কি? অবিলাস। তিনি অনেক ছবি এঁকেছিলেন, তার ছবির সংখ্যা কত? 2500। আর সঙ্গীতের সংখ্যা তো বলতেই পারবো না। তার সঙ্গীত আমাদের সুখে, আমাদের দুঃখে, আমাদের জীবনে সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করে। ছোটবেলার যে স্মৃতিগুলো প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াই আমরা, সেগুলো সবই তুলে ধরেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার আমাদের সমাজে বন প্রথা, বিভৎস রূপ, সমাজের মেয়ে বিভীষিকা, নারী সমাজের উপর যে অত্যাচার, পিতামাতার উপর অত্যাচার, সেটা তিনি তার বিরুদ্ধে লিখেছিলেন। জানো, কাবুলিওয়ালা বলে ছোট্ট গল্প তিনি লিখেছিলেন। তিনি একটা বাচ্চা মেয়েকে প্রত্যেকদিন তার ব্যাগ থেকে ছোট্ট ছোট্ট উপহার দিতেন। কাবুল দেশ থেকে তিনি ব্যবসা করতে এসেছেন। কেন? ওই মেয়েটি থেকে তার মনে হতো এই মেয়েটি আমার মেয়ের মতো, অর্থাৎ তার দেশে ওই বয়সে একটা মেয়ে ছিল। সেই মেয়েটি দিনের পর দিন তার খুব প্রিয় হয়ে ওঠে। মেয়েটি অত্যন্ত কাবুলিওয়ালাকে ভালোবাসে, আবার কাবুলিওয়ালা মেয়েটিকে ভালোবাসে। অনেক দিন ধীরে ধীরে মেয়েটি বড় হয়ে ওঠে। হঠাৎ কাবুলিওয়ালা হাজির হয়। সেদিন তার ওই বিয়ে প্রবেশ বাধা হয়ে যায়। জানতে পারে তার আজ বিবাহ। তার স্মৃতিতে মনে পড়ে যে তারও একটি মেয়ে সে কাবুল দেশে আছে, তারও বয়স হয়েছে, হয়তো সে দেশে থাকলে তারও মেয়ের বিবাহ দিতে হবে। এদিন ওই মেয়েটির বিবাহ সম্পর্কে তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েন একবার দেখার জন্য মেয়েটিকে। অতএব ভালোবাসা শুধুমাত্র রক্তের টানে হয় না, ভালোবাসা হয় মানুষ মানুষের সঙ্গে থাকলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিকটা তুলে ধরেছেন কাবুলিওয়ালা গল্পে। আমরা প্রত্যেকটা দিক যদি আলোচনা করি তাহলে দেখবো তোমাদের ছোট্টবেলা, আমাদের চলাফেরা, আমাদের ভ্রমণ, আমাদের নেশা, বিদ্যালয়কে তিনি জেলখানা মনে করতেন। আচ্ছা, তোমাদেরও তো মনে হয় বিদ্যালয় যদি অতিরিক্ত শাসন চালায় তখন তোমাদের মনে হয় না যেটা জেলখানা? তাই তোমাদের মনের অভিব্যক্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছিলেন। এখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নন্দকুমার মন্ডল তিনি কবিতা আবৃত্তি করবেন। তোমরা গোলমালা করে শুনবে। আমি কিন্তু কবিতাটা কি বললেন তার সাধারণত জানতে চাইব। আমার ইচ্ছা ছিল অনেক কিছু করার, এবং সারাদিন এখানে একবার আছে। এই মাত্র যাই হোক, একটু ছোট কবিতা পাঠ করছি, সবাই মন দিয়ে শুনবে। কবিতাটির নাম দিদি। দিদি নদী তীরে মাটি কাটে সাজাইতে মাজা পশ্চিমী মজুর, তাহাদেরই ছোট মেয়ে
ঘাটে করে আনাগোনা কত ঘষা মাজা, ঘটি বাটি থালা লয়ে আসে ধীরে ধীরে। দিবসে শতেকবার পিত্তল কঙ্কন পিতলের থালি করে বাজে ঠন ঠন। বড় ব্যস্ত সারাদিন, তারই ছোট ভাই ন্যাড়া মাথা, কাদা মাখা, গায়ে বস্ত্র নাই, পোষা পাখিটির মতো পিছে পিছে এসে বসে থাকে উচ্চ পাড়ে দিদির আদেশে। স্ত্রী ধৈর্য ভরে ভরা ঘট লয়ে মাঠে, বাম পক্ষের ধারি যায় বালা ডান হাতে ধরি শিশুকর। জননীর প্রতিনিধি কর্মভারে অবনত অতি ছোট দিদি। নমস্কার। কুমার মন্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তার পরিবেশ স্থাপনের জন্য। আচ্ছা, আমি তো সবাইকার নাম লিখিনি, যদি আরো কেউ কবিতা যেমন পারো ছোট মতো বলবে তাহলে এসো, উঠে এসে বলো, এসো। পাঠ কি করতে বলছি।